হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকের এই সেশনটা আমি আলোচনা করব লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর, এবং তার সাথে আমি আলোচনা করব তোমাদের সেটা হচ্ছে জিকের ওপর, অর্থাৎ জেনারেল নলেজ কোয়েশ্চেন, এবং লাস্টে রেখেছি কিছু ইংলিশে কোয়েশ্চেন। তো আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে করবে তার যথাযথ মূল্যায়ন করে তোমাদের বুঝিয়ে বলবো। অবশ্যই প্রত্যেকেই যারা যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আর একটা দিন রয়েছে। এই একদিন আমরা কিন্তু চেষ্টা করব তোমাদের ক্রমাগত একের পর এক কিন্তু ক্লাস নিয়ে আসার, এবং আজকের পর তোমাদের হয়তো হাতে একটা দিন থাকবে পরীক্ষার জন্য। এবার সেই দিনগুলো তোমরা কীভাবে পড়বে, কী করে প্রিপারেশান নেবে, লাস্ট দিন পরীক্ষার আগে কী করবে, সেগুলো আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, কারণ এই লাস্ট কদিন তোমাদের মোটিভেশন দেবো, আমি প্রচুর মোটিভেশন দেবো। তার জন্য কিন্তু তোমাকে আমাদের পাশে থাকতে হবে, ঠিক আছে? তো একটা ছোট্ট মোটিভেশন কোড দিই, তারপর তোমাদের শুরু করে দেবো আজকের ক্লাস। সেটা কি? সেটা হচ্ছে যে ওঠো, জাগো, এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ, ঠিক আছে? তো যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে ততক্ষণ থামবে না। অনেক সময় মনে হবে যে না, আর হবে না আমার দ্বারা, কারণ অনেকেই আরও বেশি পড়াশোনা করছে। আমরা সবসময় না অন্য কারোর সাথে কম্পেয়ার করি, ঠিক আছে? ও তো অনেক বেশি পাচ্ছে, আমি কী করে পারবো, আমি তো পাস করতেই পারবো না হয়তো। একদমই নয়, কারোর সাথে কারো কোনো কম্পেয়ার করবে না, নিজের মতো করে এগিয়ে চলো। দেখো একটা গাছ, সেই গাছ যখন চারা গাছ থাকে না, সেই গাছ যখন চারা গাছ থাকে, সে কখনো ভাবে যে আমি পৃথিবীর সবথেকে দীর্ঘতম বা সবথেকে উচ্চতম গাছ হব? সে নিজের মতো করে বেড়ে ওঠে, সে নিজের মতো করে আনন্দে উৎফুল্লে বেড়ে ওঠে। যেটা হওয়া সেটা এমনিই হয়, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবে, যারা কোনো দিন দেখবি, যারা কোনো ওয়ার্ল্ড রেকর্ড করে বা যারা অনেক বড় কিছু করে, তারা সবসময় এটা ভেবে বড় হয় যে আমি আমার বেস্টটা দেবো, না তো আমি ওর থেকে বেস্টটা হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? না তো এরকমটা নয় যে মানে আমাকে এটা হতেই হবে, এরকমটা নয়। ভালোবেসে কোনো কিছু করো, দেখো অটোমেটিক্যালি তুমি কিন্তু ওটার মধ্যে ওই জিনিসটা তুমি কিন্তু বেস্টটা দিতে পারবে, ক্লিয়ার? তো সবসময় কারোর সাথে কম্পেয়ার করবে না যে ও তো 100-র মধ্যে 85 পাচ্ছে, আমি মাত্র 30-40 পাচ্ছি। তুমি তোমার বেস্টটা দিচ্ছ, এটা সব থেকে বড় ব্যাপার। ক্লিয়ার হয়েছে আশা করছি? চলো এবার আমি ক্লাসটা শুরু করছি, আর একটু লাইক শেয়ারগুলো করো, ঠিক আছে? আমি প্রতিবারের মতো এবারও বলছি, আমাদের এই যে অগ্নিধারা ব্যাচ, অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশান, ডেলি আমাদের কিন্তু 200টা 100টা করে এমসিকিউ দেওয়া হচ্ছে, লাইভ কুইজ, এছাড়াও 15টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। 200টা এমসিকিউ দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানের ওপর, 300টা দেওয়া হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ওপর। এতে কিছু পাচ্ছ মাত্র হচ্ছে 120 টাকা, যেটা তোমাদের দিতে হবে ওয়ান টাইম, একবারই দিতে হবে, তারপর দিতে হবে না। তো তোমরা যদি মনে করো ভর্তি হবে, তার জন্য তোমাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 9609122622, ক্লিয়ার? তো অনেকেই জয়েন করেছে, প্রায় 300-র কাছাকাছি হয়েই গেছে। তোমরা যদি মনে করো জয়েন করবে, লাস্ট মোমেন্টে কিন্তু প্র্যাকটিস সেট তোমাকে বাঁচাতে পারে, আর কিচ্ছু না, ঠিক আছে? চলো, তো এটার জন্য আমি আশা করছি তোমাদের যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো, অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? আচ্ছা, জীবন বিজ্ঞান ফার্স্ট কোশ্চেন, প্রত্যেকেই নিজের মতো করে কোশ্চেনগুলো টাইপ করবে। 1 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, 2 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, সেটা তোমরা টাইপ করবে। দেখো কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ টাফ লেভেল আছে। যে হোমোলেগাস, ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়? বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো তোমার হোমোলোগাস এর ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে কী বলে? অপশন নাম্বার এ বলছে বাইভ্যালেন্ট, অপশন নাম্বার বি হচ্ছে সিনাপসিস, অপশন নাম্বার সি হচ্ছে টেট্রাড, এবং অপশন নাম্বার ডি হচ্ছে কাইজমা। তো এটার মধ্যে কোনটা রাইট আনসার হবে অবশ্যই কমেন্ট করে জানাও। অপশন নাম্বার এ, বি, সি নাকি ডি, কোনটা হবে 1 নম্বর প্রশ্নের উত্তর? তো দেখো বলে রাখি, হোমোলোগাস এই ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে বলা হয় কি? এটাকে বলা হয় সিনাপসিস, ঠিক আছে? অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। আমি বলে রাখি, তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি তোমাদের পরীক্ষার যে লেভেলে আসে সেই রকম লেভেলগুলো ফলো করার, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা একটু একটু মডারেট বা বলতে পারো হার্ডই ছিল। এবার নেক্সট কোশ্চেন দেখো, খুব সোজা লাগবে। কোষে হরমোন প্রতিক্রিয়া উৎপাদন কোথায় পাওয়া যায়? হরমোন প্রতিক্রিয়া উৎপাদন কোথায় পাওয়া যায় কোষের মধ্যে? তো অপশন নাম্বার এ হচ্ছে আরএনএ, অপশন নাম্বার বি হচ্ছে ঝিল্লি, অপশন নাম্বার সি হচ্ছে ডিএনএ, নাকি অপশন নাম্বার ডি হচ্ছে এনজাইম। তো 4টে অপশনের মধ্যে কোথায় হরমোন প্রতিক্রিয়া উপাদান পাওয়া যায়? ওকে, তো এটা আশা করছি পারবে, সবাই পারবে আশা করছি। তো এটা উত্তর হচ্ছে ডিএনএ। আচ্ছা, ডিএনএ ফুল ফর্ম সবাই জানি, ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই তো? দেখো সবসময় চেষ্টা করবে কি, তুমি সবসময় চেষ্টা করবে যে একটু এক্সট্রা কিছু জানার, ঠিক আছে? ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলো সে পরের প্রশ্ন দেখে নিই, চলো। হরমোন রিসেপ্টর হলো ড্যাশ প্রকৃতির, হরমোন রিসেপ্টর কী প্রকৃতির? গ্লাইকোলিপিড, অপশন নাম্বার বি হচ্ছে লিপিড, অপশন নাম্বার সি হচ্ছে পলিস্যাকারাইড, এবং অপশন নাম্বার ডি হচ্ছে প্রোটিন। তো এটা কোন প্রকৃতির হবে সেটা তোমরা কমেন্ট করো, যে হরমোন রিসেপ্টর কী প্রকৃতির। তো আশা করছি পারবে। অপশন নাম্বার
কোনটা রাইট অ্যান্সার? অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার, প্রোটিন প্রকৃতির। আচ্ছা বলো দেখি তো, মানব দেহে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে কোন উপাদানটি, ঠিক আছে, বা কোন অঙ্গটি? মানব দেহের কোশ্চেনটা এটা তোমাদেরকে আর একটা হোমওয়ার্ক দিলাম। মানব দেহের প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণের, ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণের, আর আরেকটা কমেন্ট করবে সেটা হচ্ছে উদ্ভিদ দেহের কোনটা সহযোগিতা করে, ঠিক আছে। মানব দেহের প্রোটিন সংশ্লেষণের সংশ্লেষণে সাহায্য করে কোনটা, ঠিক আছে, কোনটা সাহায্য করে? চলো এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। এবার খুবই মজাদার একটা টপিক নিয়ে এসেছি। এই মানে টপিক বলতে মজাদার একটা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখবে পরীক্ষা কিন্তু এখন আসছে, যে মেল বন্ধন করো কোনটার সাথে কোনটা মিলবে, ঠিক আছে। তো খুবই মজাদার একটা ক্লাস। তো চলো প্রত্যেকে লাইক করো কিন্তু, বাস মানে আমি চেষ্টা করছি যে তোমাদেরকে বেস্টটা দেওয়া, তোমরা কিন্তু লাইক শেয়ার আমাকে বেস্টটা দেবে, ঠিক আছে। ইচ্ছে আছে 2000 লাইক এনে দেবে, 2K লাইকস যেন পাওয়া যায়, ঠিক আছে, লাইকস নট ভিউজ। ওকে, ভিউজ যেন 2000 না হয়, আমি বলে দিচ্ছি বারবার, কারণ তাহলে কিন্তু আমি দেবো না। আমি লাস্ট কদিন চেষ্টা করবো আমি আমার বেস্টটা দেওয়ার। তোমরা যদি এই দিক থেকে মোটিভেশন না দাও তাহলে কিচ্ছু করার থাকবে না, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে নকরেক। নকরেক কোথায় অবস্থিত? এগুলো সব হচ্ছে কী বলতো, এগুলো সব হচ্ছে তোমার বিভিন্ন যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো সেগুলোর নাম লেখা হচ্ছে। দেখো নকরেক কোথায় রয়েছে, কোন রাজ্যে? আসামে রয়েছে, না উড়িষ্যায়, অরুণাচল প্রদেশ, নাকি হিমাচল প্রদেশ, না মেঘালয়? ঠিক একই রকম সিমলিপাল। ঠান্ডা মরুভূমি, ঠান্ডা মরুভূমি বলতে এটা বলা হচ্ছে কোল্ড ডেজার্টকে, ঠিক আছে। এটা এটা বাংলায় ট্রান্সলেট করা হয়েছে, তো যাই হোক এটা লিখতে পারো কোল্ড ডেজার্ট, ঠিক আছে। কোল্ড ডেজার্টের মানে হচ্ছে তাই যে ঠান্ডা মরুভূমি। তারপরে দেখুন ডিহং ডিবং কোথায় রয়েছে, এবং ডিব্রু সাইখো। এখানে দেখবি অপশন নাম্বার এতে হচ্ছে 1 2, ঠিক আছে। এবার মিলিয়ে দেখবে, আশা করছি তোমরা পারবে। এটা বানাতে আমার অনেক সময় লেগেছে, ঠিক আছে। একটু লাইক শেয়ারগুলো করো, এগুলো মজাদার মজাদার ক্লাসগুলো নিয়ে আসছি, ঠিক আছে। দেখো যদি কঠিন লাগে প্রথমেরটা, নকরেকটা কোথায় অবস্থিত যদি বুঝতে না পারো, আমি আমার ট্রিকে বলেছি, যদি কোনো প্রশ্নের উত্তর যদি না পারো সেক্ষেত্রে আন্দাজে কী করে ঢিল মারতে পারো সেটার কিন্তু একটা ট্রিক আমি বলেছি। যারা পেড ব্যাচে আছে, আমি ফ্রিতে আর বলবো না এরকম টাইপের জিনিসগুলো, কারণ এগুলো কিছু জিনিস থাকে যেগুলো সিক্রেট থাকাই দরকার, ঠিক আছে। সব জিনিস সবার সামনে উপস্থাপন করার কোনো দরকার নেই। যদি সেরকম চাও তাহলে আমাকে কমেন্ট করো যে স্যার এরকম একটা ভিডিও দিন, আমি যদি সম্ভব হয় সেটা তোমাদের দেবো, ঠিক আছে। আচ্ছা চলো, নকরেক কোথায় অবস্থিত? এটা আমাদের হয়তো মনে হতে পারে স্যার এটা তো বুঝতে পারছি না, ঠিক আছে। আমি দেখো তোমাদের কিছুদিন আগে একটা ক্লাস দিয়েছিলাম, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় কোথায় রয়েছে, তার ট্রিক কী কী, আমি সমস্ত কিছু বলে দিয়েছিলাম, ঠিক আছে, সুন্দর করে। এর থেকে বেস্ট ক্লাস আমার মনে হয় না কেউ দিতে পেরেছে ইউটিউবে, ঠিক আছে। সে তুমি যে কোনো ইউটিউবারের কাছে চলে যাও, দেখবে একদম সুন্দর করে বলে দিচ্ছি কোনটা বায়োস্ফিয়ার রিজার্ভ, কোনটা ন্যাশনাল পার্ক, কোনটা রয়েছে জাতীয় উদ্যান, ঠিক আছে। এইরকম ধরনের সুন্দর কিন্তু ক্লাস আমি করিয়েছি, তোমাদের ফ্রিতেই করানো আছে, ইউটিউবে দেখলেই তোমরা পাবে, ঠিক আছে। কিছুদিন আগে হয়তো 1 থেকে 2 মাস আগেই করানো হয়েছে। সেখানে সুন্দর করে বলে দিয়েছিলাম নকরেক রয়েছে কোথায়, নক করছে, ঠিক আছে, মেঘে গিয়ে নক করছে, টিক 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 টিক, দেবে দরজায় নক করে না, ঠিক 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 সেরকমভাবে তো মেঘে নক করছে। তো নকরেক বলেছিলাম মেঘালয় রয়েছে, ঠিক আছে। যাদের মনে থাকবে তারা একবার মিলিয়ে নাও আমার সাথে। সিমলিপাল, আমার সাথে সিমলিপাল মানে সিম্পল, উড়িষ্যায় গিয়ে সিম্পল সিম্পল সব মেয়ে বা ছেলেদের পাবে, ঠিক আছে, খুব সিম্পল হয় মানুষজন। তাহলে সিমলিপাল রয়েছে কোথায়, উড়িষ্যায়। এবার চলে আসলে ঠান্ডা মরুভূমি, আমি বলছিলাম কোল্ড ডেজার্ট। কোল্ড মানে কি ঠান্ডা, ঠান্ডা কোথায় পাওয়া যায়, হিম, হিম মানে কি ঠান্ডা, তাহলে হিম থেকে মাত্র রাখবি হিমালয়। এবার সুন্দর করে কিন্তু আমি ট্রিকে বুঝিয়ে দিয়েছিলাম, এবং মনে হয় না এর থেকে সহজে কেউ বুঝিয়েছে। যাই হোক, তো চলো এই ঠান্ডা মরুভূমি রয়েছে হিমাচল প্রদেশে। এবার চলে আসি তোমার ডিহং ডিবং। দেখো ডিহং এবং ডিবং এই দুটো রয়েছে কোথায়, এই দুটো রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ, ঠিক আছে। আমি বলে দিয়েছিলাম যে অরুণাচল প্রদেশ কী করে ডিহং ডিবং হবে সেটাও আমি বলে দিয়েছিলাম ট্রিকে। এবং লাস্ট দেখানো ডিব্রু সাইখো। তো ডিব্রু সাইখো হচ্ছে কোথায়, ডিব্রুগড় মানে মাথায় রাখবে আসাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমাকে মেলাতে হবে যে অপশন নাম্বার এ হবে না বি হবে না সি হবে না ডি হবে। তো দেখো এটা মেলানোর জন্য আমি কী করবো, অপশন নাম্বার এতে দেখে নাও। অপশন নাম্বার এতে বলছে A2, কিন্তু আমাদের এখানে A2 তো নেই, আমাদের এ আছে 5, তাহলে অপশন নাম্বার এ তো হবে না। এবার অপশন নাম্বার বি দেখে নাও, অপশন নাম্বার বি বলছে A5, তো A5 আছে, বেশ ভালো কথা। 2 3, 2 তো 3 নেই, 2 তো 2 আছে, তাহলে বিও হবে না। ক্লিয়ার হয়েছে? এবার দেখে নাও যে সি, অপশন নাম্বার সি কী বলছে, যে 1 3, তাহলে 1 কিন্তু 3তে নেই, তাহলে অপশন নাম্বার সিও হবে না। পড়ে থাকলো অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার ডি কী বলছে দেখো, 1 5, তাহলে 1 এর সাথে 5 ম্যাচ করছে। দেখে নাও 2 2, হ্যাঁ 2 এর সাথে 2 ম্যাচ করছে। 3 আর 4, তো দেখেন 3 আর 4, হ্যাঁ একদম ঠিক তাই। 3 হচ্ছে ঠান্ডা মরুভূমির সাথে ম্যাচ করছে হিমাচল প্রদেশ। এবার দেখে নাও 4 3, তাহলে 4 হচ্ছে ডিহং ডিবং, ডিহং ডিবং সঙ্গে হচ্ছে অরুণাচল প্রদেশ, একদম সঠিক উত্তর। এবং লাস্ট হচ্ছে 5 1, তো 5 1 ডিব্রু সাইখো হচ্ছে আসাম, একদম সঠিক উত্তর। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন নাম্বার ডি। ওকে, তো অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। যারা যারা পেরেছে আমার তরফ থেকে ভেরি গুড, কারণ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসছে। ফিজিক্যাল সায়েন্সে বিশেষ করে মাথায় রাখবে এই টাইপের কোশ্চেন আসছে, এবং জীবন বিজ্ঞানেও আসতে পারে, ঠিক আছে।
এবার চলে আসে খুব সহজ একটা প্রশ্ন, উচ্চ রক্তচাপের চিকিৎসা শব্দ কী নামে পরিচিত, বা চিকিৎসা কী নামে পরিচিত, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, উচ্চচাপের রক্ত চিকিৎসা কী নামে পরিচিত, এটা হচ্ছে প্রশ্ন। চলো নাও চলে আসি অপশানে, কী বলছে, অপশন নাম্বার এ বলছে হাইপোটেনশন, অপশন নাম্বার বি হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া, অপশন নাম্বার সি হচ্ছে হাইপার টেনশন। দেখো আগেরটা ছিল হাইপোটেনশন, এটা কিন্তু হাইপার টেনশন, এবং অপশন নাম্বার ডি হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া। তো এটা পারবে, আমি জানি যে খুবই সহজ কোশ্চেন। দেখো হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, রক্তচাপ হাই হয়ে গেছে, হাইপার টেনশন, টেনশন করছে খুব হাই লেভেলে, ঠিক আছে, হাই লেভেলে টেনশন করছে, তো হাইপার টেনশন হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। হাইপো নয় কিন্তু, হ্যাঁ হাইপো নয়, ওকে, হাইপার টেনশন মানে টেনশন হচ্ছে খুব হাই হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা মাথায় রাখবে, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, সবাই জানো আশা করছি। এবার চলে আসো আর একটা সহজ প্রশ্নে, নিম্নলিখিত কোন পদার্থের অভাবের কারণে বেরি বেরি রোগটা হয়। তো দেখো আমি এটা না মনে রাখার একটা উপায় বলছি এটা আমাদের, ঠিক আছে, একটা উপায় বলছি কি, দেখো বেরি বেরি কথাটা দুবার উচ্চারিত হয়েছে, হ্যাঁ, বেরি একটা, ধরো আমি বললাম যে বেরি, একটা বেরি আর একটা বেরি, অর্থাৎ দুবার বি আসছে, তো বেরি বেরি দুবার বি আসছে মানে ভিটামিন বি 1, ঠিক আছে, এবার মনে রাখতে পারো, বি একবার এসেছে আর একবার এসেছে, দুবার বি এসেছে। দেখো একবার তো বি এখানে এসেছে আর এখানে একটা বি, তার মানে কি বি প্লাস বি মানে একটা বি বেশি আছে, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তো ভিটামিন বি 1 হচ্ছে বেরি বেরি রোগের উদাহরণ। আমি এরকম মজা করে কিন্তু ক্লাসও করিয়েছি, মক টেস্ট ব্যাচে তো এরকম ক্লাস করানো হয় না, মক টেস্ট ব্যাচে শুধুমাত্র মক টেস্ট দেওয়া হয়, 120 টাকা, এর থেকে বেশি কেউ দেবে না। যদি কেউ মনে করো ক্লাসে জয়েন করবে, ক্লাসে জয়েন করার কোনো মানে হয় না, হাতে একটা দিন রয়েছে, প্রচুর ক্লাস রয়েছে, যদি কেউ মনে করে জয়েন করবে তবুও বলছি পরের বছর জন্য আমি শুরু করব খুব শীঘ্রই। তোমরা 96 091, ওকে, 091 22 622 যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি ক্লাস জয়েন করতে চাইছি বা কিছু আমার এটা জানার আছে, এই নাম্বারটা শুধু হোয়াটসঅ্যাপ করবে, ক্লাসের জন্য বা মক টেস্টের জন্য কল করবে না, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের ডিটেলসটা জানিয়ে দেবো। চলো এবার চলে আসি পরের কোশ্চেন, জেনারেল নলেজ। চলো আচ্ছা আমাকে বলো, ছটার মধ্যে জীবনবিজ্ঞানে 6টার মধ্যে কত স্কোর করতে পেরেছো, ঠিক আছে, 6-এর মধ্যে কত স্কোর করেছো, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে জীবনবিজ্ঞানে স্যার 6-এর মধ্যে এত স্কোর করেছি। যদি কেউ 4+ স্কোর করছো, ঠিক আছে, 4+ যদি কেউ স্কোর করো, সে 4, 5, 6 আউট অফ 6 তাহলে ভেরি গুড আমার তরফ থেকে। আর যদি কেউ 4-এর থেকে কম স্কোর করছো, যদি 3-2 হয়, তাহলে বলবো একটু খাটতে হবে, ঠিক আছে, কারণ কোশ্চেন খুব একটা বিরাট টাফ ছিল না, কিছু কিছু কোশ্চেন ছিল, বাট ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সোজা ছিল। তো 4+ যদি কেউ স্কোর করে থাকো তো ভেরি গুড, আর যদি কম থাকে তাহলে একটু বেশি খাটতে হবে, ঠিক আছে। চলো এবার চলে আসে জেনারেল নলেজ কোশ্চেন। জেনারেল নলেজ কোশ্চেন, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়। দেখো খুবই সহজ কোশ্চেন, রাইট অ্যান্সার কী হবে, আচ্ছা আগে অপশনগুলো বলি, যোধপুর, হায়দ্রাবাদ, পাটনা নাকি হচ্ছে কলকাতা, তো কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো আমি শহর এবং তার উপনাম এগুলো নিয়ে যদি বলো ক্লাস করাতে আমি করিয়ে দেবো। আমাকে দুজন বলেছিল স্যার ম্যাথের ওপর হচ্ছে এই সময় এবং দূরত্বের অঙ্ক করাতে, আর একটা বলেছিল চক্রবৃদ্ধি সুদ, এই দুটো খুব ভয় লাগে, তো আমি যদি পারি তো আমি করাবো, আমার সময় খুব কম আছে কারণ আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম দুদিন, তার জন্য ক্লাসও করাতে পারিনি। তো যদি সেরকম ভালো একটা রেসপন্স আসে, এই ভিডিওতে 2000 লাইক আসে, আমি নিঃসন্দেহে করাবো, ঠিক আছে। দেখো ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়, তো দেখো যোধপুরকে বলা হয়, যোধপুর কোথায় রয়েছে, যোধপুর রয়েছে রাজস্থানে, ঠিক আছে। দেখো কোশ্চেন কীভাবে অ্যাটেন্ড করতে হবে বলে দিই, যোধপুর হচ্ছে কোথায়, রাজস্থানে, ওকে, রাজস্থানে রয়েছে, আমরা সবাই জানি। রাজস্থানে আরেকটা রয়েছে কি, আরেকটা শহর কী রয়েছে, জয়পুর রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসে হায়দ্রাবাদ। দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি যে আমরা শুনে আসি না, হায়দ্রাবাদ, তা হায়দ্রাবাদ শহরকে কী বলা হয়, হায়দ্রাবাদ শহরকে কী বলা হয়, এটা একটু কমেন্ট করে দেবে তো। আচ্ছা হায়দ্রাবাদ কোন নদীর তীরে রয়েছে বলে দিই, এটা রয়েছে তোমার মুসি নদীর তীরে, ঠিক আছে, মুসি নদীর তীরে রয়েছে, মুসি নদীর তীরে রয়েছে কি হায়দ্রাবাদ, ঠিক আছে। আচ্ছা যোধপুর বা তোমার জয়পুর, ঠিক আছে, তোমাদের প্রশ্ন আসে যে চম্বল নদীর তীরে কোনটা রয়েছে, তো রয়েছে কি যোধপুর, ঠিক আছে, তো এটা রয়েছে কি চম্বল নদীর তীরে রয়েছে। এবার চলে আসি পাটনা। দেখো পাটনা বর্তমানে যেটা আমাদের বিহার রাজ্যেরই কিন্তু পাটনা, এটা রাজধানী সবাই জানি, ঠিক আছে। এই পাটনার উপর দিয়ে কী প্রবাহিত হয়েছে না, এই পাটনার উপর দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের গঙ্গা নদী, ঠিক আছে। চলো এবার চলে আসছি কলকাতা। কলকাতা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সব থেকে বড় একটা রাজধানী, আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, সবাই জানি। এবং এই কলকাতা কোন নদীর তীরে রয়েছে, এইটা রয়েছে আমাদের হচ্ছে গিয়ে এটা রয়েছে কোন নদীর তীরে না, হচ্ছে হুগলি নদীর তীরে রয়েছে, ঠিক আছে, হুগলি নদীর তীরে রয়েছে আমাদের কলকাতা মহানগরী। এবং এই কলকাতার যে অপর নামগুলো কী কী রয়েছে দেখো বলে দিই একটা একটা করে। সিটি অফ জয় বলা হয়, ঠিক আছে, মানে তোমার জয় মানে আনন্দের শহর বলা হয়, ঠিক আছে, সিটি অফ জয় বলা হয়। তারপর নেক্সট বলা হয় প্রাসাদ নগরী, ভারতের প্রাসাদ নগরী।
কেন বলা হয়? কারণ ইংরেজরা যে সময় আমাদের এই ভারতবর্ষে এসেছিল সে সময় একমাত্র কলকাতাতেই বড় বড় অট্টালিকা ছিল, যার জন্য এই কলকাতাকেই বলা হতো প্রাসাদ নগরী। ঠিক আছে, তো এটা গেল কলকাতার উপনাম। এবার চলে আসি পরের প্রশ্ন। আচ্ছা, কেমন লাগছে ক্লাসগুলো একটু কমেন্ট করে দিও, ঠিক আছে, যে কেমন লাগছে। সোডিয়াম বাইকার্বনেট কী নামে অভিহিত বা কী নামে পরিচিত? তো সোডিয়াম বাইকার্বনেট মানে আমরা সবাই জানি যে কাপড় কাচার সোডাকে বলা হয়। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে অপশন নাম্বার এ বেকিং সোডা, খাবার সোডা, পটাশিয়াম নাইট্রেট নাকি কোনোটি নয়। তো আমি একটু আগে বললাম যে সোডিয়াম বাইকার্বনেট মানে হচ্ছে তোমার হচ্ছে কি বেকিং সোডা, মানে হচ্ছে যেটা কাপড় কাচার সোডা বলা হয়। আর খাবার সোডা কি বলা হয়? সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, অনলি কার্বনেট, বাইটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট বলে খাবার সোডাকে। পটাশিয়াম নাইট্রেট এবং হচ্ছে কোনোটি নয়। তো অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো আশা করছি। খুবই সহজ কোশ্চেন ছিল, এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। দেখবে কোশ্চেনগুলো খুব একটা কঠিন আসে না, কিছু প্রশ্ন থাকে যেটা একটু ভাবতে হয়, বাট ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সহজ থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, নাকি প্যারিচাঁদ মুন্সি, নাকি বি আর আম্বেদকর? তো মাথায় রাখবে ভারতের পরিকল্পনা কমিশন, এটা কিন্তু তোমাদের পলিটি থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছি। তো পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে 1991। ঠিক আছে, 1951। এবং এই বছরই প্রথম কিন্তু এই মানে পরিকল্পনা কমিশন শুরু হয়ে যায়, চালু হয়ে যায়। ঠিক আছে, প্রথম চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? তো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন কিন্তু জওহরলাল নেহরু। অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এর উদ্দেশ্য কী ছিল? না প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের একটা মোটিভেশন নিয়ে বা একটা মোটিভ নিয়ে চলতে হতো, যে প্রথম পরিকল্পনা কমিশন গঠিত হয়। আচ্ছা, এখানে কি ছিল, এদের মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল কিন্তু যে কৃষিক্ষেত্র এবং তোমার হচ্ছে গিয়ে যে বিভিন্ন বাঁধ সেগুলো নির্মাণ করা, এটা ছিল প্রথম পরিকল্পনা কমিশন। দ্বিতীয়তে করা হয়েছিল কি বিভিন্ন স্টিল প্ল্যান্ট, যেমন আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তারপর তোমার ইস্কো যেটা রয়েছে, ঠিক আছে, এগুলোকে প্রতিস্থাপন করা ছিল দ্বিতীয় পরিকল্পনা কমিশন। সরি, ইস্কো কেন হবে, তোমার একটা রাউরকেলা ছিল, একটা ভিলাই এবং একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এই তিনটে ছিল দ্বিতীয় পরিকল্পনা কমিশন। তৃতীয় পরিকল্পনা কমিশনের কী উদ্দেশ্য ছিল এটা একটু কমেন্ট করে দিও তো, ঠিক আছে। আর পঞ্চমটা খুবই ইম্পর্টেন্ট, পঞ্চমটা হচ্ছে তোমাদের ওই গরিবি হটাও, এই যে মানে নারাটা দেওয়া হয়েছিল পঞ্চম পরিকল্পনা কমিশনের। ঠিক আছে, যেগুলো যেগুলো মনে ছিল আমি পটাপট বলে দিলাম, তোমরা খাতা লিখে নেবে। ঠিক আছে, চলো এবার চলে আসি পরের প্রশ্ন। প্রাচীন পলিমাটি অন্য কী নামে পরিচিত? তো প্রাচীন পলিমাটি এবং নবীন পলিমাটি, আমি বলে রাখি নব্য পলিমাটিও বলা হয় এটাকে। তো প্রাচীন পলিমাটি মানে যেটা পুরনো সেটাকে কী বলা হয়? অপশন নাম্বার এ হচ্ছে খাদর, অপশন নাম্বার বি হচ্ছে ভাঙর, অপশন নাম্বার সি হচ্ছে রাঢ় অঞ্চল, নাকি অপশন নাম্বার ডি হচ্ছে বরেন্দ্রভূমি। একটা ছবি দিয়ে বোঝায় তোমাকে। ঠিক আছে, দেখো পলি মাটি মানে কি, নদীর ধারে দেখবে যে মাটিটা থাকে না সেটাকে পলি মাটি বলে। নতুন নতুন পলি গঠিত হচ্ছে, নতুন নতুন মাটি দেখবে অন্য জায়গা থেকে এসে ওখানে গিয়ে মানে জলের তোরে আস্তে আস্তে ওখানে গিয়ে মিশে যায়। ঠিক আছে, তো এখানে কি যখন থেকে যাচ্ছে, তবে দেখো যদি পুরনো হয় তাহলে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ভাঙর। ঠিক আছে, ভেঙে নতুন তৈরি হবে। তাহলে পুরনো আছে মানে ভাঙর। ঠিক আছে, একটু পুরনোটাকে ভেঙে দাও। ঠিক আছে, তো পুরনো আছে ভাঙর, আর নতুন হচ্ছে খাদার। ঠিক আছে, খাদ্যর বা খাদ্য, নতুন নতুন খাদ্য আসছে। এবার মনে রাখতে পারবে ট্রিকের সাহায্যে। তো নবীন পলিমাটিকে বলে খাদার এবং পুরনোকে বলে ভাঙর। তো অপশন নাম্বার কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এখানে বলছে প্রাচীন পলিমাটি মানে পুরনো, বা যেটা তোমার হচ্ছে কি ওল্ড। ঠিক আছে, সেই ওল্ডটাকে বলা হয় কি ভাঙর, আর নতুনটাকে বলা হয় খাদার। ক্লিয়ার? তো অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসি ইংলিশের কিছু কোয়েশ্চেন। তো দেখো আমাকে 5টা জিকের মধ্যে কত স্কোর করতে পেরেছো সেটা আমি কমেন্ট করে দেবে। জিকেতে 5-এর মধ্যে আউট অফ 5 কত স্কোর করেছো এটা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবার চলে আসছি তোমাদের হচ্ছে কি ইংলিশের প্রথম প্রশ্ন। দেখো সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ডটা কি? এমিনেন্টের এই সিনোনিম কি রয়েছে? অর্থাৎ এমিনেন্টের অর্থ কি? এমিনেন্টের অর্থ হচ্ছে বিশিষ্ট। এর সিনোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে সমচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ। ঠিক আছে, তো এমিনেন্টের সমচ্চারিত শব্দকে কি বলা হয়? এটাকে কি বলে? অপশন নাম্বার এ হচ্ছে প্রমিনেন্ট, অপশন নাম্বার বি হচ্ছে লিটল, অপশন নাম্বার সি হচ্ছে নর্মাল, অপশন নাম্বার ডি হচ্ছে স্মল। দেখো আমরা সবাই জানি, এটা বুঝতে পারবো, একটা জিনিস মাথায় রাখবে, সিনোনিম বা অ্যান্টোনিম যে পার্টস অফ স্পিচে থাকবে অ্যান্সার তাও কিন্তু সেই পার্টস অফ স্পিচেই থাকতে হবে। এটা একটা ট্রিক বলতে পারো, একটা জেনারেল সেন্স। তো আমি দেখতে পাচ্ছি যে এমিনেন্ট এই লাস্টে ইএনট রয়েছে, তা এটা কিন্তু এক প্রকার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা এক প্রকার কি অ্যাডজেক্টিভ। যাদের বুঝতে অসুবিধা হবে তোমরা একটু স্কিপ করতে পারবো, আমি যেটা বলছি দুটো রকম আমি বোঝাবো। যাদের গ্রামাটিক্যাল নলেজ একটু হলেও আছে তারাও বুঝতে পারবে, যাদের নেই তাদেরকেও বোঝাবো, তারা একটু উপায় দিচ্ছি, দাঁড়াও।
এমিনেন্ট এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কিন্তু রয়েছে একমাত্র অপশন নাম্বার এ, প্রমিনেন্ট, এটাই কিন্তু একমাত্র অ্যাডজেক্টিভ রয়েছে। সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। কারণ বাকিগুলো দেখো, বাকিগুলো কিন্তু নর্মাল যে সমস্ত ওয়ার্ডগুলো হয়, অর্থাৎ এটা কিন্তু ভার্বের ফার্স্ট ওয়ার্ডই দেওয়া আছে, লিটল, নর্মাল, স্মল, এগুলো ঠিক আছে, এগুলো কোনো পার্টস অফ স্পিচের মধ্যে নেই। তাহলে ওই জন্য বুঝতে পারছি অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাও তাদেরকে আর একটা হিন্ট দিই, দেখো সেটা কি, দেখো বাকিগুলো এই যে লিটল, নর্মাল, স্মল, এগুলো কি একটা সাইজকে বোঝাচ্ছে, বিশেষ কিছু তো বোঝাচ্ছে না যে হ্যাঁ অন্য কিছু আলাদা কিছু। তো প্রমিনেন্ট এর অর্থ হচ্ছে বিশেষ। সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বাকিগুলো দেখো একটা সিমিলারিটি রয়েছে না, লিটল রয়েছে, লিটল মানে কি ছোটো, নর্মাল মানে ঠিকঠাক, আর স্মল মানেও ছোটো। তাহলে এই দুটো যখন সিমিলার ওয়ার্ড হচ্ছে তাহলে দুটো কী করে হবে, তাহলে উত্তর তো একটা হওয়া উচিত। তাহলে উত্তর তো না তো বি হবে, না তো ডি হবে, আর না তো সি হবে, তাহলে পরে থাকলে কি প্রমিনেন্ট। তো অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কত সোজা প্রশ্ন দেখে নাও। এবার দেখো পরের প্রশ্নটা একটা তোমাদের দিয়েছি প্রিপোজিশন। প্রিপোজিশন দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তোমাদের দেখবে এই ধরনের প্রশ্নগুলো আসে, প্রিপোজিশন থেকেই প্রশ্ন আসে বেশি। তো দ্য ওয়ার্ক উইল বি ওভার ড্যাশ হিজ দিস ইভিনিং, অর্থাৎ কাজটা সমাপ্ত হবে ইভিনিংয়ের আগে। এবার দেখো এখানে বুঝতে হবে তোমাকে এখানে কোন প্রিপোজিশনে বসবে, অ্যাট নাকি অন নাকি বাই নাকি উইথ। এখানে যদি প্রিপোজিশনের মানে না জানো তাহলে কিন্তু অসুবিধা হবে, তুমি নাও পারতে পারো। দেখো অ্যাট মানে কি, অ্যাট মানে তোমাকে সন্ধেতেই তোমাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ সন্ধে সেটা রাতও হতে পারে, সেটা তোমার দিনও হয়ে যেতে পারে, আবার পরের দিনও হতে পারে, সেটা বলেছে যে অ্যাট মানে সেই সময় তোমাকে করতে হবে। এবার অন মানে কি, অন মানেও সেই সময়ই করতে হবে, অর্থাৎ ইভিনিংয়ে তুমি কাজটা শুরু করবে বা শেষ করবে, এরকম বলতেছে, ঠিক আছে। আর বাই মানে ইভিনিংয়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে, অর্থাৎ ইভিনিংয়ের বেশি রাত করা যাবে না। তা আমরা যখন বলি না যে কাজটা আমাকে এই বিকেলের মধ্যে করে দিতে হবে, তাহলে বিকেলের মধ্যে যখনই বলবে না তখন কিন্তু আমরা বাই ইউজ করবো, নট অ্যাট, না তো অন, না তো অ্যাট, না তো উইথ। বুঝতে পেরেছি? যখনই বলবো না যে কাজটা আমার সকালের মধ্যে হওয়া চাই, তাহলে বাই দ্য মর্নিং, ঠিক আছে, বাই দ্য ইভিনিং, বাই দ্য নাইট, মানে আমাকে কাজটা এই সময়ের মধ্যে করতে হবে, মানে এর বাইরে গেলে হবে না। তো এই সেক্ষেত্রে আমরা বাই ইউজ করবো। তো অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, বাই। ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি পরের প্রশ্ন, এটা খুবই সহজ ছিল। এবারও লাস্ট কোশ্চেন, এটা ইংলিশের শেষ প্রশ্ন। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন সেন্টেন্স চুজিং দ্য, ঠিক আছে, চুজিং দ্য কারেক্ট অপশন। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, অর্থাৎ সে তাকে সার্টেন ডেথ অর্থাৎ আকস্মিক যে মৃত্যু সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। অপশন নাম্বার হচ্ছে ফ্রম, অপশন নাম্বার বি হচ্ছে উইথ, অপশন নাম্বার সি হচ্ছে অফ, অপশন নাম্বার ডি হচ্ছে দেন। দেখো একটা জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসছে, অর্থাৎ মৃত্যু থেকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে, তাহলে এখানে আমার থেকে বলা হচ্ছে, থেকে মানে কি আমরা কি জানি, ফ্রম হচ্ছে রাইট অ্যান্সার। তো কোথাও থেকে যখন বাঁচিয়ে নিয়ে আসা হয় সেখানে আমরা কি প্রিপোজিশন ইউজ করি না, ফ্রম প্রিপোজিশন ইউজ করি। এখানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। একটা জিনিস মাথায় রাখবে, ফ্রম আর ফর্ম এই দুটো কিন্তু আলাদা। একটা হয় ফ্রম, FROM, এই একটা ফর্ম হয় যেটা মানে হচ্ছে হইতে বা থেকে, আর একটা ফর্ম হয় FORM, এই ফর্মের অর্থ কিন্তু আবেদনপত্র, ঠিক আছে, দুটো কিন্তু একই নয়। তো এই ছিল আমার টোটাল হচ্ছে আমাদের 11টা আর দিকে 3, অর্থাৎ 14টা কোয়েশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। 14র মধ্যে কত স্কোর করতে পেরেছো সেটা একটু কমেন্ট করে দেবে যে হ্যাঁ স্যার কতগুলো হয়েছে। এবার যেটা তোমার অসুবিধা হচ্ছে না সেই টপিকটা বেশি করে পড়ো। আর আমি বলি মক টেস্ট যদি দিতে চাও, কারণ মক টেস্টে তোমাকে একমাত্র বাঁচাতে পারবে এই মুহূর্তে, মক টেস্ট যত পারবে বেশি করে দাও। যদি মক টেস্ট দেওয়ার থাকে আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি, নাম্বারটা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো। 120 টাকা দেখো না যে পরীক্ষার আগে আমি 120 টাকা খরচ করবো। আরে ভাই 120 টাকা তোমার বেশি কিছু না, লাইফে যদি তোমার একটা কিছু হয়ে যেতে পারো না, তাই 120 টাকা কিছুই মনে হবে না, দুদিন পর মনে হচ্ছে এইটুকুর জন্য আমি কেন চেষ্টা করলাম না। তো এই নাম্বারটা যোগাযোগ করো ইমিডিয়েট বেসিসে, কারণ আর কিন্তু সময় নেই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।